সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এটিভি ওয়ানের নিয়মিত অনুষ্ঠান দেশের কথা। আমি আছি আপনাদের সঙ্গে আবু বকর সিদ্দিক বিপুল। সবাইকে জানাই এটিভি ওয়ান নিউজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। যারা ইউটিউব এবং ফেসবুক পেজে লাইভ দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আবার আজকে আধুনিক প্রযুক্তিতে নতুন কৌশল পরিবেশ বান্ধব এ বিষয়ে আমাদের সঙ্গে টাঙ্গাইল থেকে কথা বলার জন্য যুক্ত হয়েছে আনোয়ার হোসেন ভাই। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনারা যে প্রচেষ্টা এগুলোর মূলত কাজ কি? আপনাদের প্রচেষ্টা এগুলো মূলত কাজ কি? আপনাদের ওখানে মূল কাজ এটা একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ বিপুল ভাইকে এসএটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের প্রচেষ্টা এগ্রো মূলত একটি আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে কৃষক পর্যায় লেভেলে, এবং এখান থেকে কৃষকেরা উন্নত মানের সবজির চারা পাশাপাশি উন্নত ফসল উৎপাদনের সকল ধরনের পরামর্শ গ্রহণ করে থাকে, যার মাধ্যমে কৃষক এখন আধুনিক কৃষিকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠা এগুলোর মূল লক্ষ্য কৃষিকে একটি টেকসই কৃষি রূপান্তরিত করা এবং কৃষিকে একটি বাণিজ্যিকভাবে পরিচালনা করার প্রতিষ্ঠা এগুলোর মূলত আধুনিক কৃষিকে একটি বাণিজ্যিক রূপান্তরিত করার মূল লক্ষ্য। প্রচেষ্টা এগুলো থেকে যে সকল কৃষক ভাইরা এবং নতুন উদ্যোক্তা ভাইরা আধুনিক কৃষি নিয়ে কাজ করে এবং পরামর্শ নিয়ে গ্রহণ করে, তাদের জন্য থাকে তাদের সেবামূলক আমরা কাজ করে থাকি। যেমন আমরা তাদেরকে সাজেস্ট করি উন্নত মানের হাইব্রিড জাতের সবজি চাষাবাদের জন্য, এবং সেই সবজি চাষাবাদের পরে বাজারজাতকরণের জন্য সকল সার্বিক পরামর্শ এবং সার্বিক সহযোগিতা করা হয়। তবে আপনারা যেটা মূল বিষয় বলতে চাইবো সেটা হলো আপনারা যে কাজ করছেন যেটা মানে মাটি ছাড়া অর্গানিক পদ্ধতি, এখানে কি কি ফসল, এই ফসলের ফলে মানে কোনো হাইব্রিড বীজের কোনো ক্ষতি হবে কিনা বা লস হবে কিনা, কৃষকের ক্ষতির মুখে পড়বে কিনা? অনেক ভালো প্রশ্ন করেছেন আপনি ভাই। যেটা বললো যে আমরা এখানে আধুনিক পদ্ধতিতে সকল ধরনের সবজি চারা উৎপাদন করি। এই চারাটি উৎপাদন করা হয় রেডি কোকোপিটের মাধ্যমে, যেটা নারকেলের ডাস্ট। এখানে নারকেলের ডাস্ট আমরা কয়েকটি জৈব সার এবং রাসায়নিক মিডিয়ার মাধ্যমে কোকোপিট তৈরি করা হয়। এই কোকোপিট আবার প্লাস্টিকের চায়না সিলিং ট্রের মাধ্যমে আমরা ওই চারাগুলো তৈরি করি। এই চারা তৈরি করার কারণ হলো চারাটির শতভাগ শিকড়যুক্ত থাকে এবং রোগবালাই মুক্ত, যেটা জমিতে গেলে চারার মর্টালিটি খুব কম, এবং চারা অল্প দিনের মধ্যে দ্রুত বৃদ্ধি পায়, এবং মাটির চারা থেকে রেডি কোকোপিটের চারা অতি তাড়াতাড়ি বৃদ্ধি পায়। যেখানে মাটির চারার আর রেডি কোকোপিটের চারা যদি আমরা একই সঙ্গে রোপণ করি, দেখা যায় মাটির চারার থেকে রেডি কোকোপিটের চারার ফলন 10 থেকে 15 দিন আগে আমরা হারভেস্ট করতে পারি। এটার উপকারিতা হলো যে যদি আমরা কোকোপিটের চারা ব্যবহার করি, যদি মাটির চারা থেকে যদি আমরা 15 দিন আগে আমরা আমাদের ফসল হারভেস্ট করতে পারি, তাহলে দেখা যায় যে আমাদের বাজার 15 দিন আগে যেভাবে বাজার থাকে, 15 দিন পর কিন্তু ধীরে ধীরে যখন ফসলের বাজারে আমদানি বেশি হয় তখন ফসলের দাম কমে যায়। দেখা যায় যদি আমরা 15 দিন আগে ফসলটা হারভেস্ট করতে পারি বাজারে, সেই ক্ষেত্রে আমরা ভালো মুনাফা পাবো এবং ভালো টাকা পাবো। এখানে আরেকটা বিষয় হলো যে হাইব্রিড প্রজাতির যে আমরা যে হাইব্রিড সবজি চারাগুলো উৎপাদন করি, এগুলো অন্য সবজির থেকে ফলন বেশি এবং প্রতি হেক্টর প্রতি অনেক ফলন দেয়, এবং রোগবালাই সহনশীল জাতগুলো, যা অল্প সময়ের ভিতরে সকল ফসল হারভেস্ট করা যায়। এখানে আপনারা কত প্রকার বীজ করেন? এখানে আমরা মূলত সবজির ক্ষেত্রে
মরিচ, বেগুন, পেঁপে, গ্রাফিং টমেটো, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি, রেড ক্যাবেজ, ব্রোকলি, লাউ, করলা, শশা। আর আমরা মূলত মৌসুম অনুযায়ী আর এর পাশাপাশি আমাদের মূল লক্ষ্য যে এখন যে মৌসুম, শীতের মৌসুমে আমাদের মূলত লক্ষ্য থাকে যে মৌসুম ভেদে আমরা সবজি চারা উৎপাদন করি, যেন কৃষক অতি আগাম ভাবে জমিতে সকল ফসল করতে পারে। এই মৌসুমে যেমন আমাদের এই মৌসুমে প্রায় আমরা ফুলকপি 10 লাখের মতো বিক্রি করছি, যেটা মনে করেন আগাম ফুলকপি, যেটা এই আগাম ফুলকপি শেষে আবার হচ্ছে যে কৃষকেরা লাউ, শশা এবং মরিচ, রমজানকে টার্গেট করে বেগুন, এই চারাগুলো আমরা মৌসুম ভেদে আমরা উৎপাদন করি এবং কৃষক পর্যায়ে আমরা সরবরাহ করে থাকি। বর্তমানে এখন রমজান টার্গেট করে আমরা বেগুন উৎপাদন করতেছি, বেগুনের চারা উৎপাদন করতেছি, যেটা রমজান টার্গেট করে সব কৃষকেরা জমিতে রোপণ করবে। এর সঙ্গে শীতের মৌসুমি শশার, তারপরে আগাম মরিচ, জি বলেন। আমরা যেটা জানতে চাইবো সেটা হলো কি যে আপনার পিছনে একটি শেড দেখতে পাচ্ছি, আপনি কি এই শেডে বীজগুলো উৎপাদন করেন কিনা? হ্যাঁ, আমাদের এই পলি হাউসটি মূলত তৈরি করা, যেটা এখানে আমরা সম্পূর্ণ প্রাকৃতিক বাইরের আবহাওয়া, বাইরের খোলামেলা পরিবেশ থেকে আমরা একটা পলি হাউস তৈরি করেছি এবং পলি হাউসের সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা ইনসেট নেট দেওয়া আছে, যেখানে আমরা যে চারাটা উৎপাদন করব এই চারাটায় কোনো রোগ বালাই আসবে না এবং রোগ বালাই হবে না। এটার মূলত কারণ এখানে তাপমাত্রা সহনশীল এবং বাইরের আবহাওয়া থেকে ভিতরে আবহাওয়া অনেকটাই আপনার চারার জন্য অনেক কি বলবো, অনেক উপকারিতা। চারার জন্য অনেক উপকারিতা। হ্যাঁ, চারা অনেক ভালো থাকে। আপনারা এরকম আসলে কত বছর যাবত এর পরীক্ষিত যে এরকম কোকোপিটের মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে ফসল উৎপাদন করলে কৃষক কতটুকু লাভবান হবে, যেটা আপনারা যারা দেখছে তারা কতটুকু লাভবান হবে, দেখছে তারা ভিডিওটি আমাদের কতটুকু কৃষক লাভবান হবে, যে আপনার যোগাযোগ করলে এই উৎপাদন করলে কৃষক আর্থিকভাবে উপকৃত হবে কিনা? আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন যে আমাদের এখান থেকে আমরা কতদিন ধরে কাজ করি এবং আমাদের এখান থেকে যে চারা নিবে সেটাতে কৃষক উপকৃত হবে কি হবে না, এটাই তো? হ্যাঁ, এটা মূল বিষয়। আমরা মূলত এই পলি হাউসের কাজ করি। আমরা মূলত অনেক আগে থেকে আমি একটা অন্য কোম্পানিতে জব করতাম, তার পরবর্তীতে আমরা কয়েকজন মিলে আমরা এই শেডটি আমরা তৈরি করছি। প্রায় 2 বছর হলো আমরা বগুড়া এবং রংপুর থেকে আমরা এই চারা সকল কৃষক পর্যায়ে আমরা পৌঁছে দিতাম। এখন মূলত উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে আমাদের যে একটা শেড দেওয়া হয়েছে, নতুন শেড, এই শেডের বয়স প্রায় 2 মাস, সম্পূর্ণ কাজ করতে 2 মাস সময় লেগেছে। এখানে শেড করার মূলত উদ্দেশ্য দক্ষিণবঙ্গ অনেকটা সবজি উৎপাদন কম, এখানে সেজন্য এদিকে কাঁচা সবজির দাম অনেক বেশি। এখন মূলত বিষয় হলো যে আমাদের থেকে যদি কৃষক চারা নেয় এবং আমাদের থেকে চারা নিয়ে কিভাবে লাভবান হতে পারে। এখন আমরা সকল কৃষককে আগে সর্বপ্রথম আমরা জাস্টিফাই করে দেই যে আমাদের যে জাত আছে এটা 100% জাতের গ্যারান্টি দিয়ে আমরা চারাটা বিক্রি করি এবং চারার 100% রোগমুক্ত এবং শিকড়যুক্ত একটা চারা, যে চারাটি জমিতে রোপণ করলে মর্টালিটি খুব কম, শতকরা 4-5টা চারা মারা যাবে। অপরপক্ষে দেখা যায় যে মাটির চারা আপনি রোপণ করলে 50% চারা নষ্ট হয়ে যায়, এটা কৃষক ওই সেক্টরেই ক্ষতিগ্রস্ত হয়। আবার মাটির চারা যদি আপনি কৃষক যদি জমিতে রোপণ করে পাশাপাশি যদি কোকোপিটের চারা রোপণ করে, দেখা যায় যে 15 থেকে 20 দিন ডিফেন্স হয় ফসল হারভেস্টের। যদি 15-20 দিন আগে ফসল হারভেস্টের
ডিস্টেন্স হয়, দেখা যায় যে আমি যদি 15 দিন আগে যদি ফসলটা হারভেস্ট করতে পারি, আমি 15 দিন আগে অবশ্যই ভালো বাজার পাবো। এই দিক থেকে এই দিক থেকে কৃষক লাভবান হতে পারে। আর কৃষককে আমরা সঠিক জাত এবং সঠিক পরামর্শ যেন এর কৃষক ফসল উৎপাদন করতে তার কোনো বেশি খরচ যেন না হয়। এখানে রাসায়নিক কীটনাশক এগুলো সার আমরা ব্যবহার করতে বারণ করি, কারণ আমরা যে সবজিগুলো বাজারে পাই সেই সবজিগুলো ম্যাক্সিমাম সবজিগুলো নিয়ে আপনার কীটনাশক এবং রাসায়নিক সার দিয়ে উৎপাদন। আর আমাদের মূল লক্ষ্য যে জৈব বালাইনাশক, জৈব ফার্টিলাইজারের মাধ্যমে আমরা এই ফসলগুলোর উৎপাদন করার জন্য কৃষককে আমরা উৎসাহিত করি। এই জৈব ফার্টিলাইজার উপর জৈব বালাইনাশক যদি কৃষক ব্যবহার করে, সেক্ষেত্রে কৃষকের অনেক খরচ কমে আসে। অপরপক্ষে রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশকের দাম এবং বাজারে অনেক ব্যয়বহুল। যে ধন্যবাদ, আপনি আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন কৃষকদের, যে এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে আসলে জীবাণু মুক্ত বা বিষ মুক্ত খাবার তৈরি হবে কিনা আপনাদের খাদ্যের মাধ্যমে, বীজের মাধ্যমে। আমাদের মূল লক্ষ্য যে কৃষক যেন অল্প খরচে অধিক ফসল উৎপাদন করতে পারে এবং সেই ফসলটি যেন ফসল এবং সবজিটি যেন রাসায়নিক মুক্ত হয় এবং বিষ মুক্ত যেন হয়। আমরা এই রাসায়নিক মুক্ত খাবার থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি এবং প্রতিটা এলাকায় যেন কৃষিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কোনো জায়গা যেন এক তিনটি জায়গা যেন না পড়ে থাকে, সব জায়গায় আমরা চেষ্টা করি যে ফসল উৎপাদন করার জন্য। একজন কৃষকের পাশাপাশি একজন ছোট উদ্যোক্তা অথবা একজন ছাদ বাগানি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারে, যে যিনি বাজার থেকে সবজি না ক্রয় করে নিজে তার বসত বাড়ি আঙিনায় অথবা ছাদে আপনি 2-1টা টবে মরিচ, বেগুন, টমেটো অথবা একটা পেঁপের গাছ লাগালো, দেখা যায় যে উনি তার পারিবারিক চাহিদা মেটাতে পারতেছে এবং পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি তিনি বিষমুক্ত একটি সবজি খাবার পাচ্ছে এবং নিজের উৎপাদন করে। এটাই আমাদের মূল লক্ষ্য। তবে আপনার কাছে আরেকটা জানতে চাইবো, যে আপনি যেটা বললেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের এই চারা নিয়ে কি ছাদ বাগানে সবজি উৎপাদন করা সম্ভব নাকি ছাদ বাগানে? হ্যাঁ, আমাদের যে চারাটি সেটা ছাদ বাগানে চাষাবাদ করা সম্ভব অল্প সময়ের ভিতরে। যদি আপনি যে মরিচ, বেগুন, টমেটো, পেঁপে এগুলো চারা নিয়ে একটি টবে, বড় আকারের টবে অথবা বালতিতে, দেখা যায় যে এর পাশাপাশি জিও ব্যাগ আছে, যদি জিও ব্যাগ ব্যবহার করে, যদি তার শৌখিন ছাদ বাগানি হয়, অবশ্যই অনেক শৌখিন ছাদ বাগানি আছে, তারা আমাদের কাছ থেকে জিও ব্যাগ, এই যে টাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এগুলো নিয়ে মাটি রেডি করে ওইখানে আপনার বেগুন, মরিচ, টমেটো, পেঁপে এগুলো চাষাবাদ করে। এবং আমাদের কাছে অনেক ছাদ বাগানি আমাদের কাছ থেকে রেডি মাটিও সংগ্রহ করে তারা নিজের বাগানে নিজের ছাদ বাগান তৈরি করে, সেখানে তারা চাষাবাদ করে নিজের পারিবারিক চাহিদা পূরণ করছে। আপনার ছাদ বাগানে যে ফসলটা টমেটো, মরিচ বা বেগুন এই জাতীয় সবজি কতদিনের মধ্যে আপনার ফসল উৎপাদন শুরু হয় আসলে ছাদ বাগানে? ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন, যে ছাদ বাগানিরা যদি সবজি ছাদে করে তাহলে কতদিনের মধ্যে তারা ফসল পাবে, এটা একটা ভালো প্রশ্ন। আপনার ছাদ বাগানে যে আমরা জমিতে যে রকম ফসল পাবো, ছাদ বাগানে যদি আমরা পরিচর্যাটা ঠিক মতো করতে পারি, সময় মতো পানি, সময় মতো এই গাছের গোড়া পরিষ্কার করে দেওয়া, লক্ষ্য করতে হবে পোকামাকড় আক্রমণ করছে কিনা, এগুলো লক্ষ্য করতে হবে। এবং এই লক্ষ্য করার মাধ্যমে একটা মরিচের গাছ যদি সে ছাদে রোপণ করে 35 থেকে 50 দিনের মধ্যে এই মরিচের গাছে ফুল আসবে। 60 থেকে 70 দিনের ভিতরে মরিচ তিনি হারভেস্ট করতে পারবে। বেগুনও সেম। এইদিকে পেঁপের গাছের সময় লাগে, আপনি পেঁপে সাধারণত সময় লাগে জমিতে 70 থেকে 80 দিনের মধ্যে ফুল আসে, সেক্ষেত্রে হয়তো ছাদে আপনার 80 থেকে 90 দিনের মধ্যে ফুল আসবে, 120-30 দিনের মধ্যে তিনি ফল হারভেস্ট করতে পারবে। তাহলে 120 দিনের মধ্যে সে মানে হ্যাঁ ফসল উৎপাদন শুরু হবে। 120 থেকে 30 দিনের ভিতরে তিনি পেঁপেটা হারভেস্ট করতে পারবে। আর এখানে আরো একটা বিষয় আছে, আমরা গত বছরে প্রায় 27 থেকে
28 টন আমরা আদা বিক্রি করছি, যেটা সুফল অনেক ভালো। যে এই আদাটা কিভাবে চাষাবাদ করা হয়, দেখা যায় যে বাড়ির সামনে রাস্তা আছে কিংবা আগিনা আছে, সেখানে বস্তায় আদা চাষ করে এখন অনেকেই সফলতার মুখ দেখতেছে। অনেক বেকার যুবকেরা, যে জিনিস ছাত্ররা আছে, যে তারা কোনো কিছু করে না, তারা মনে করেন 20 থেকে 50 থেকে 100 টাকা করে বস্তা ক্রয় করে এই বাড়ির থেকে আশেপাশে মাটি সংগ্রহ করে এখানে আদা রোপণ করছে। সে আদার মানে অনেক ভালো ফলন পাওয়া যাচ্ছে। আমরা এই সামনে যে সিজন আসতেছে, আমাদের লক্ষ্য আছে এটাকে আরো কৃষক পর্যায়ে এবং যেগুলো যেগুলো নতুন তরুণ উদ্যোক্তা আছে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করতেছি, যে বসে না থেকে হাতের কিছু সময়টা ব্যয় করে নিজে কিছু করার চেষ্টা। যেখানে আপনি একটু আদা যদি বস্তায় চাষাবাদ করেন, এখানে আপনার 1 দিন অথবা 2 দিন সময় দিলে এখানে আর কোনো সময় লাগবে না, আর কোনো সময় ব্যয় হবে না। শুধু আপনার হয়তো 10-15 দিন পর একটু পানি দিতে হবে। এটা আপনি ওই তেমন কোনো সময় কোনো ব্যয় করতে হবে না, এখানে কোনো কীটনাশক তেমন ব্যবহার করতে হয় না। এটা অনেকটা লাভবান হচ্ছিল ফসল। ধন্যবাদ। আপনি আসলে আপনার অনেক ব্যস্ততার মাঝে মূল্যবান সময় দিলেন, বা আমরা সর্বশেষ প্রশ্ন সংক্ষেপে শেষ করবেন। আপনারা দীর্ঘ সময় ধরে এই অর্গানিক তথ্য প্রযুক্তি, আধুনিক প্রযুক্তির সাথে জড়িত আছেন। এই বিষয়ে আপনারা দর্শকদের বা কৃষকদের থেকে কেমন সাড়া পাচ্ছেন এই বিষয়টা আসলে? হ্যাঁ, এই সর্বপ্রথমে আমি বলি, যখন এই কোকোপিটের মাধ্যমে, রেডি কোকোপিটের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি যখন চালু হয়, তখন কৃষকেরা এগুলো বুঝতোই না এবং কৃষকেরা এগুলো মানে বোঝার চেষ্টা করতো না যে এই চারা নিয়ে যে আমরা জমিতে হবে কি হবে না। কিন্তু ধীরে ধীরে এখন আমাদের প্রচারের মাধ্যমে এবং কৃষক পর্যায়ে আমরা সকল পরামর্শ দেওয়ার মাধ্যমে কৃষক পর্যায়ে যে এত চাহিদা, বাংলাদেশে যদি এরকম আরো 50টি পলি হাউস এবং 50 জন উদ্যোক্তা তৈরি হয়, তাও আমার মনে হয় যে বাংলাদেশে এই চাহিদাটা পূরণ করতে পারবে। এখন বয়স্ক থেকে তরুণ উদ্যোক্তা সবাই এখন এই আধুনিক কৃষির ক্ষেত্রে সবাই এগিয়ে আসতেছে এবং আমাদেরকে উৎসাহিত করতেছে, আমরা তাদেরকে উৎসাহিত করতেছি এবং তারা ভালো ফসল উৎপাদন করতে পারতেছে এবং ভালো মুনাফা অর্জন করতে পারতেছে। এই জন্য বেকার যুবকেরা অনেক বেকার যুবকই আপনার এই কৃষিতে অগ্রসর হচ্ছে। সর্বশেষ অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। আপনাকে জানতে চাইবো যে শতকে মানে প্রতি শতকে কেমন ফসল উৎপাদন হয়? যেমন আদা বললেন, আদা শতকে কেমন উৎপাদন হয়, আদা বা অন্যান্য ফসল শতকে কেমন আছে? আদা, আপনি যে আদা, আমরা তো শতকে আদা আপনার হচ্ছে যদি ভালো জাতের আদা হয়, শতকে আপনার 1.5 থেকে 2 মণ এরকম উৎপাদন হবে। আর আমরা মূলত বস্তায় আমরা ট্রায়াল করছি, বস্তায় আপনার 50 থেকে 60 গ্রাম আদা আমরা যদি বস্তায় দেই একটা বস্তায়, সেক্ষেত্রে সেই বস্তায় আপনার 1.5 থেকে 2 কেজি আদা আপনার 1.5 থেকে 2 কেজি আদা সংগ্রহ করা যায়। যদি কোনো পরিচর্যা না করে একটা বস্তায় আপনি 50 থেকে 60 গ্রাম আদা দিয়ে রাখলেন, সেখান থেকে দেখা যাবে যে আপনার মার্চ এপ্রিল মাসে ওই আদাটা হারভেস্ট করার সময় দেখবেন যে ওই বস্তা থেকে সর্বনিম্ন 1.5 থেকে 2 কেজি যদি পরিচর্যা এবং সঠিক সময় যদি একটু ভালো পরিচর্যা করে, দেখা যায় 2-3 কেজি আদা পাওয়া যায় একটি বস্তা থেকে। আর এটা কি ধানি জমিতে চাষ করা যাবে কি না এই আদাটি? এখন আদা মূলত পানি সহনশীল না। যদি ধানি জমি উঁচু হয়, সেখানে যদি কোনো পানি যদি না থাকে, পানির জমাট বাঁধা যদি না থাকে, তাহলে চাষাবাদ করা যাবে। কিন্তু আদার জন্য সর্বোচ্চ মাটি হচ্ছে ভালো বেলে দোআঁশ মাটি এবং জমিটি হতে হবে ছায়াযুক্ত, সারাদিন রোদ পাওয়া যাবে না, ছায়াযুক্ত জায়গা হতে হবে এবং পানি যদি পড়ে, পানি যদি বৃষ্টির পানি যদি হয়, সেই পানিটা নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। আর আদার জন্য সর্বোৎকৃষ্ট মাটি বেলে দোআঁশ মাটি। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আপনি আপনার মূল্যবান সময় দিলেন। দর্শকেরা অনেকে যারা জানতো না আদা আসলে কিভাবে চাষ হয় ছাদে বা বাড়ির আঙিনায় বস্তায় করে, তবে আপনাদের
পরবর্তীতে আপনাদের যে ফসল মানে যে ফালাবেন বীজ চারা বীজটা ফালাবেন, আমরা সেই দিন আপনাদের সাথে যুক্ত হয়ে দর্শকদের দেখানোর চেষ্টা করব। আপনাদের থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করব আমরা আসলে আপনাদের। কালকে সকালে দিন তাহলে আমি দেখি, তাহলে বিকেল দিকে চাইবো যে এটিভি ওয়ান এর মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং কৃষকেরা বীজবিহীন যে ফসলটি আমাদের অনুষ্ঠানে দেশের হলো সমস্যা নাই, আমরা কৃষকদের কথা বলবো, তুলে ধরবো, যাতে কৃষকরা এই ফসল ভালো পায়, উৎপাদন হয়। এবং বীজ একটা মারাত্মক জিনিস যেটা আমাদের মেরুদণ্ড ক্ষতি করছে, বা দিন দিন আমরা অসুস্থ হয়ে পড়ছে বিষাক্ত খাবার খেয়ে। আপনাদের মাধ্যমে এই বিষাক্ত খাবার থেকে আসলে বাংলাদেশের মানুষ বিষাক্ত খাবার থেকে উঠে আসবে, এই আশা আমাদের থাকবে। পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আবারও যোগাযোগ করে আমরা দর্শকদেরকে নিত্য নতুন আপনাদের উৎপাদন আমরা দেখানোর চেষ্টা করব। আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হবে। আপনি ভালো থাকবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এটিভি ওয়ান নিউজ পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ বিপুল ভাইকে, এটিভি নিউজকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। এবং আমি দর্শককে বলবো এটিভির পাশে থাকুন এবং এটিভির সঙ্গে থাকুন। এটিভির পাশে থাকলে আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং নতুন কিছু শিখতে পারবেন। আশা করি এটিভির পাশাপাশি আমাদেরকে একটু সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন, কৃষি বিষয়ে নতুন কিছু জানতে পারবেন। ধন্যবাদ বিপুল ভাই। ধন্যবাদ আপনাকে। দর্শক ভালো থাকবেন। দেশ এবং দেশের বাইরে এতক্ষণ যারা আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দেখছেন, সবাই লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আসলে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে যে আধুনিক প্রযুক্তিতে বীজবিহীন যে খাবারটি উৎপাদন হচ্ছে বাংলাদেশে টাঙ্গাইলে। আপনার সকলেই নিজের সশরীরে টাঙ্গাইলে যাবেন। টাঙ্গাইলে আরেঙ্গায় রোড সংলগ্ন এই প্রজেক্টটি হচ্ছে। আপনারা আমাদের এটিভি ওয়ান এর নিয়মিত অনুষ্ঠান দেখবেন। আমাদের এই এটিভি ওয়ান এর মাধ্যমে আমরা এটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সফলতা পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।